বা অনুবাদ করত, যার প্রয়োগ ঘটাতো, সেগুলো স্পষ্টতই জাতীয়তাবাদী রাজনীতিকে আক্রমণ করে। আপনাদের অনেকেই নিশ্চয়ই জানবেন, অনেকেরই মনে পড়বে যে উৎপল দত্ত কল্লোল নাটক করবার জন্য গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন। কেননা কল্লোল নাটকে উৎপল দত্ত দেখিয়েছিলেন যে 1946-এর নৌবিদ্রোহ সেটা যে বানচাল হয়ে যায় সেটা আসলে কংগ্রেসি নেতাদের কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে। তখন কংগ্রেস সরকার তারা উৎপল দত্তকে জেলে ঢুকিয়ে দিলেন 6 মাসের জন্য। কলকাতায় তখন মিছিল বেরিয়েছিল, সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেকেই সেই মিছিলে, অন্নদা শঙ্কর প্রমুখ অনেকেই এসেছিলেন, এবং উৎপল দত্তকে তারা ছেড়ে দিতে বাধ্য হন। আর কল্লোল তারপর সুপার ডুপার হিট হয়ে যায়। মানে মিনার্ভাতে তখন দিনের পর দিন কল্লোলে আর দর্শক ঢুকতে পারেননি, মেনে এত ভিড় হয়েছে। যদিও সেই উৎপল দত্তের থিয়েটার শেষ পর্যন্ত লস করেছে, এগুলো ইতিহাসের কথা। বামফ্রন্ট সরকার আসার পর প্রথম সংকট তৈরি হলো গ্রুপ থিয়েটারের কাছে, যে অত কি এবার তো বন্ধু সরকার, কাকে আক্রমণ করব। এবার তারপরে যেটা হতে থাকলো সেটা হচ্ছে ক্রমাগত ওই কমিউনিস্ট পার্টির প্রশংসা করে যাওয়া, সে আন্দোলনগুলো নিয়ে কথা বলা, সমস্ত নাটকই কোথাও একটা বামপন্থী এটা বলে ফেলবার একটা আয়োজন শুরু হল, এবং বড় বড় পরিচালকেরাই করেছেন সেসব কাজ। অনেক পরে আপনাদের সকলেরই মনে থাকবে যে শেষের দিকে এসে বামফ্রন্ট যখন আস্তে আস্তে ব্যাপক জনসাধারণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এমনকি 2011 রাজনৈতিক যে বিপর্যয়, তারপরে আমরা সবাই পড়েছি গণমাধ্যমগুলিতে যে নেতারা স্বীকার করেছিলেন যে ওই রকম একটা রেজিমেন্টের দল, সেই দলে কিন্তু দীর্ঘকাল পর্যন্ত আর ব্যাপক জনসাধারণের সঙ্গে যোগ নেই, হারিয়ে গেছে। গ্রামের মানুষদের সঙ্গে এই যে তথাকথিত সর্বহারার যে দল, তারা সম্পর্কিত নয়, ছিল না, তারা স্বীকার করেছিলেন। অর্থাৎ রাজনৈতিক, আমি রাষ্ট্র কর্তৃক স্ট্যাম্পড যে রাজনীতি সেটার কথা বলছি। রাষ্ট্রীয় রাজনীতি হচ্ছে একটা ক্ষমতা। সেই ক্ষমতা অনেক সময় আমার কর্তব্যকে ভুলিয়ে দেয়। কি আমার কর্তব্য ছিল, আগের সরকারকে ভুলিয়ে দিয়েছিল। দেবার ফল যেটা হলো যে নিজেরাই অবাক হলেন যে তারা চূড়ান্তভাবে পরাস্ত হলেন। তারপর নতুন সরকার চলছে, তার নানা রকম সংকট আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন। ফলে এর মধ্যে দিয়ে বাংলা থিয়েটার যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। তখন ছিল এক ধরনের সরকার সমর্থিত রাজনীতি, এখন সরাসরি সরকার সমর্থিত রাজনীতির দরকার হয় না। এখনকার সরকার এরকম বাধ্য করে না, বলে না যে প্রতিটি নাটকে আমার করো, তোমরা প্রশস্তি করো, আমাদের দলের প্রশস্তি করো। যে কথাগুলো তওয়াল বলেছেন যে ইনস্টিটিউশনাল গ্রান্ট নির্ভর, এই গ্রান্টের যে গল্পটা সেটা তো খুব বেশি দিনের নয়। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে যে যারা আমি যাদের দেখেছি ছাত্র বয়সে, উৎপল দত্ত বা গীতেশ কিংবা সৌম্যমিত্র, এরা থিয়েটার চালাতেন কি করে? এরা কোথা থেকে টাকা পেতেন? কে দিত টাকা? প্রথমত তখন থিয়েটার এত ব্যয়বহুল ছিল না, এত বাবুবিলাসিতা ছিল না। একাডেমি অফ ফাইন আর্টসের ভাড়া 15,000 টাকা ছিল না। 71 সালে যখন একাডেমি হয়, লেডি রানু মুখার্জি সৌম্যমিত্রকে তুলে দিয়েছিলেন যে আপনি এই হলটা দেখাশুনো করুন, এবং তখন থিয়েটারের ব্যয় সত্যি তত বেশি ছিল না, কিন্তু দর্শকের সঙ্গে থিয়েটারের একটা যোগ ছিল। যে ক্ষতিটা হলো থিয়েটারের, এটা হয়তো আমি বলবো, সেটা আমার কথা খুব প্রতিক্রিয়াশীল মনে হলে কিছু করার নেই, সেটা ওই যে 77-এর পর থেকে থিয়েটারের একটা গণতন্ত্রীকরণ হলো, যে সবাই থিয়েটার করতে পারে। একজন পরিচালক বলে, আমাকে যদি কেউ পরিচালক বলে মান্য করে আর আমি 4টে লোককে পেয়ে যাই, তাহলে একটা দল করতে পারি। এই ব্যাপক গণতন্ত্রীকরণটা বাংলা থিয়েটারের একটা সর্বনাশ করলোই
যে সেখানে আর বিচারের কোনো রাস্তা রইল না, যে কোনটা ঠিক থিয়েটার আর কোনটা ঠিক থিয়েটার নয়, তার একটু পাশে কিংবা তার একটু পাশে কিংবা তার একটু পাশে, এটা বলার আর কোনো জায়গা রইল না। এখন প্রতি বছর দিল্লিতে গ্রান্টের জন্য বাংলা থিয়েটার দৌড়োয়। আমার দলও এক সময় পেত, আমি কয়েকবার গিয়েছি। আমি গিয়ে দেখেছি এই দিল্লিওয়ালাদের কাছে আমরা হচ্ছি মালিক, মানে যে গৌরবের থিয়েটার আমাদের বলা হচ্ছিল না, বাংলা থিয়েটার রাজনৈতিক অভিমুখ যা ছিল কোনো এককালে, দিল্লির ভাষায় আমরা হচ্ছি তার মালিক। ডিরেক্টর নই, চিন্তাবিদ নই, দার্শনিক নই। আপ মালিক হো, ये গ্রুপ কা আপ মালিক হো, এ প্রশ্ন করে ওরা। এবং ওরা খুব ঘেন্না করে বাঙালিদের। তার কারণ সারা ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে যতজন অ্যাপ্লিকেন্ট থাকে তার 4 গুণ অ্যাপ্লিকেন্ট থাকে বাংলা থেকে। এমন একথাও আমি বলতে শুনেছি, ये लोग का कोई काम नहीं है थिएटर करने के अलावा। পশ্চিমবঙ্গের লোকেরা থিয়েটার ছাড়া কিছু করে না, এরকমই মনে করে দিল্লির লোকেরা। আমি এককালে একটা মফস্বলে চাকরি করতাম, মফস্বল কলেজে। সেখানে যখন কলেজে যেতাম, আমাকে কোনো কোনো মাস্টারমশাইকে হেকেল করতেন এই কারণে আমি পরে বুঝতে চেয়েছিলাম যে কেন করতেন। ওদের আর কেউ ধারণা ছিল যে ওরা আসলে মাইনেটা আমাকে দেয়, ফলে আমি ওদের যে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে বাধ্য। মাইনেটা যে আসলে সরকার দিচ্ছে, ওরা দিচ্ছে না, সেটা কিন্তু ওরা জানতো না। ওরা মনে করতো যে আমি ওখানে চাকরি করতে যাচ্ছি, মানে ওরা যা যা মূর্খামি করবে সব মূর্খামির দায়িত্ব আমায় নিতে হবে। তা দিল্লির হাতে আছে ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, ফলে সে চূড়ান্ত মূর্খের বিজ্ঞতায় আপনাকে অবজ্ঞা করবে, বলবে যে ইয়ে বাঙ্গালকে ইয়ে নাট্যপ্রহরী বলে ডাকবে। আপনার দলটাকে খুব সুন্দর করে যাপন করলেন, লালন করলেন এত বছর, তার কাছে ওটা জাস্ট নেই, একটা সংখ্যা। তারপর আপনি ঘাঁচাঘাঁচ কেটে দিতে পারে। এবার তারপরে এই ধরনের জিনিস হলে কি হবে? নেপোটিজম হবে, নানা রকমের আন্ডার দি টেবল খেলা শুরু হবে। এই করে বাংলা থিয়েটার কোথাও ফেসে গেছে। একটা ছোট গল্প বলছি, আমার খুব বেশি বলার নেই, এরপর নাটক আছে। গল্প নয়, এটা একটা শর্ট ফিল্ম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। রাজনৈতিক অভিমুখ মানে কিন্তু কোনো একটি রাষ্ট্র বা একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলা হতে পারে, না হতে পারে। কেউ মনে করতে পারেন যে আমি এই দলটার হয়ে কথা বলবেন। যদি বলেন, সেই দলের ভালোটা বলবেন না মন্দটা বলবেন, সেটাও তার চয়েস। যদি তিনি এই দলটা খারাপ করেন এবং তারপরে তিনি ভালো বলে যান, তাহলে তাকে প্রশ্নের সামনে দাঁড়াতে হবে, প্রশ্নের উত্তর তাকে ঠিক করতে হবে। কিন্তু যে কথা তমাল বলেছেন, যে কথা আপনারাও সকলে জানেন, বিশ্বাস করেন, যে রাজনীতি ছাড়া কোনো অস্তিত্ব নেই আমাদের। তা আমি একটা শর্ট ফিল্ম বলছি আপনার। তার সঙ্গে বিভূতিভূষণকে একটু মনে করিয়ে দিই। এই যে ফেসবুকের লাইক নিয়ে আমরা প্রচণ্ড চিন্তিত থাকি, এর পরিধি কতটা? শহরে বসে থাকলে আমার মনে হবে, আপনাদের আমাদের সকলের মনে হবে, ফেসবুকে আমি 1000 লাইক পেয়েছি মানে আমি বিরাট পপুলার। কিন্তু আমি একবার আমার পরিবার নিয়ে অমৃতসরে বেড়াতে গেলাম, দেখলাম সেখানে কোনো ফেসবুক নেই। অমৃতসর একটা শহর, সেখানে ফেসবুক নেই। তাহলে গোটা ভারতবর্ষের ম্যাপের দিকে যদি আমি তাকাই, তাহলে শহর কতটুকু আর গ্রাম কতটুকু? তাহলে বিরাট গ্রামাঞ্চলে কোথাও ফেসবুক নেই। তাহলে আমি যে জনপ্রিয়তা নিয়ে চাচাচ্ছি, সেটাই এই ক্ষুদ্র কতিপয় একটি জায়গার মধ্যে। আমি যে রাজনীতির কথা বলছি, আমার শহর, আমার এলাকার রাজনীতি, সেটাও রাজনীতি, সেটাও বলার দরকার আছে। কিন্তু সেই যে বিভূতিভূষণের আরণ্যকে ভানুমতি সত্যচরণকে জিজ্ঞেস করেছিল ভারতবর্ষ কোন দিকে, তার উত্তর কিন্তু আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দল দিতে পারেনি, কোনো ব্যক্তিও দিতে পারেনি, যে ভারতবর্ষ আসলে কোন দিকে। তা আমি যে গল্পটা বলে শেষ করব, সেটাতে একটা ছবি, একটা শহরের রাস্তা, গাড়ি ঘোড়া শোনা যাচ্ছে, একটা ক্যামেরা ফলো করছে, মানে ক্যামেরাটা যাচ্ছে। কিছুক্ষণ পর আপনি বুঝতে পারবেন আসলে একটা লোক যাচ্ছে। তারপরে সে একটা বাড়ির মধ্যে ঢুকলো, বাড়িতে বাগানটা বোঝা যাচ্ছে। এবার একটা টিভির
আওয়াজ আসছে, টিভিতে একটা মারামারি হচ্ছে, ধর্মেন্দ্র কারোর একটা চুনকে মারুঙ্গা হ্যান ত্যান সব সংলাপ হচ্ছে, খুব উচ্চ গ্রামের মিউজিক চলছে, লোকটি যত এগোচ্ছে মিউজিকটা কাছে আসছে। তারপরে কাটশট করে দেখা যাচ্ছে যে একটি মেয়ে খাটে বসে বসে টিভিতে একটা সিনেমা দেখছে আর কাঁদছে। এবার আপনি খুব সমস্যায় পড়বেন, হচ্ছে তো একটা মারামারির দৃশ্য, মেয়েটি কাঁদছে কেন? মেয়েটি একটা ফোন তুলে একজনকে ডায়াল করে বলে, তুমি কি আমায় ভালোবাসো না? দুটো দিকে ছেলেটি বলে, আমি এখন কথা বলতে চাইছি না। তুমি ওই মেয়েটাকে ভালোবাসো? বলছি তো আমি এখন কথা বলবো না, আমি কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে নেই, আমি বাঁচবো না, আমি কিন্তু সুইসাইড করবো, তুমি এখন ছাড়ো তো, বলে সে জোর করে ফোন কেটে দেয়। মেয়েটি কান্না থামিয়ে খানিকক্ষণ চোয়াল শক্ত করে ভাবে, আবার ফোন করে বলে, তুমি একটু বাঁশিটা বাজাবে একবার। ছেলেটি অত্যন্ত বিরক্ত হয়ে বলে, আর আমাকে বিরক্ত করবে না, বলে আবার ফোন কেটে দেয়। এবার মেয়েটি একটা সংকল্প নেয়, সে একটা ওই স্কিপিং রোপ বার করে, তারপর চেয়ার টেনে আনে, স্কিপিং রোপটা নিয়ে ফ্যানে কি করে লাগাবে দেখতে থাকে। হঠাৎ তার মনে হয় এই বাড়িতে কে যেন একটা লোক আছে, ওই যে আমরা একটা আন্দাজ করছিলাম একটা লোক আসছিল, সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়েছে। সে যেন একটা ছায়া দেখতে পায়, সঙ্গে সঙ্গে সে সুইসাইড করার পরিকল্পনা ভেস্তে দিয়ে একটা এই র্যাকেট নিয়ে ওই লোকটাকে ধরতে চেষ্টা করতে থাকে, ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে সে ঘরে। তো এক জায়গায় পাট করে ধরে ফেলে লোকটাকে। লোকটা ওকে দেখা মাত্র হাত জোর করে বলে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি চোর নই, আমি চোর নই। তাহলে এখানে কী করতে এসছো? বলে, আমি রান্নাঘরে ঢুকেছিলাম, কিছু খাবার আছে কিনা দেখবো বলে। তো যে কিছু পেয়েছো? বলছে, না আমি তো কিছু পেলাম না। তো মেয়েটি বললো, আমারও খুব খিদে পেয়েছে, কিছু নেই না রান্নাঘরে? না। বলছে, ঠিক আছে এসো। মেয়েটি দয়া হয়, একটা লোক চোর না বলেছে, খিদে পেয়েছে প্রচণ্ড, তাই এরকম যেরকম তমাল বসে আছেন সামনে একটা টেবিল, ওরকম মেয়েটি বসে আছে, লোকটি এখানটা এসে বসে। তা বলছে, পিৎজা খাবে? লোকটি হাঁ করে থাকে, না আমি অর্ডার করছি। এই যে আমাদের এই যে তমাল এই যন্ত্রের কথা বলছিল, আমাদের আধুনিকীকরণের কথা বলছিল, তা মেয়েটি ফোনে পিৎজা হাটে একটা পিৎজা অর্ডার করে, বড় একটা পিৎজা। যে বলে, লোকটি চুপ করে থাকে, করে বলে যে, ওই যে দেয়ালে দুজনের ছবি দেখছি, ওরা কারা? বলছে, আমার মা বাবা। বলে, কোথায় ওরা? বলে, বাড়িতে নেই, অন্য কোথাও গেছে। মিমসাহেব, আপনি ওইটা কেন করছিলেন? কারণ বাইরে তখন বৃষ্টি নেমেছে। মেয়েটি বলে, তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছ? লোকটা হাঁ করে তাকিয়ে থাকে, কথাটা যেন সে শুনতেই পায়নি বা বুঝতে পারেনি। তো আমি বেসেছি, বাসলে বুঝতে। এরকম দু চারটে আলগা কথা, লোকটা হাঁ করে বসে থাকার মধ্যেই বেল বাজে, পিৎজার ওই লোকটি এসেছে, সে পিৎজাটি ডেলিভারি দিয়ে চলে যায়। মেয়েটি এসে টেবিলে পিৎজাটা খুলে বলে, মরবার আগে লাস্ট পিৎজা, দারুণ লাগবে বলে মেয়েটি পিৎজাটা কাটতে থাকে। এবার পিৎজার সঙ্গে সল্ট দিয়েছে আর পেপার দিয়েছে, মানে গোলমরিচ এবং নুন। তা মেয়েটি এরকম মরিচগুলো ছড়াচ্ছে। লোকটি হঠাৎ এই মরিচের মানে পেপারের ওইটা টেনে নেয়, দেখি ম্যাডাম দেখি, বলে সে গন্ধ শুকে ফেরত দিয়ে বলে, আমি খাবো না, আমাকে মাফ করবেন বলে সে উঠে পড়ে। কী হলো? তুমি বললে তোমার খিদে পেয়েছে? না, আমি খেতে পারবো না। এই যে মরিচটা দেখছেন, এই মরিচটা বিদেশ থেকে আনা। আমাদের গ্রামে না আমরা এই মরিচের চাষ করি। গত বছর যখন মরিচ হয়েছিল তখন আমরা 60 বস্তা বিক্রি করে 7,000 টাকা পেয়েছিলাম। এবছর 6,000 টাকা পেয়েছি। আমার ছোট ভাই, ওই আপনি একটু আগে যা করছিলেন, 3 দিন আগে গ্রামে তাই করেছে।
গাছে গলায় দড়ি দিয়েছে। আমি 3 দিন আগে গ্রাম থেকে শহরে এসেছি, যদি কোনো কাজ পাই, যদি খেতে পাই, কিন্তু ম্যাডাম আপনি আমাকে মাফ করবেন, আমি এটা খেতে পারবো না বলে লোকটি চলে যায়। ছবিটির নাম হচ্ছে সল্ট অ্যান্ড পেপার। এটা কি রাজনীতি নয়? যে ভারতবর্ষে আমরা বাস করছি, যে কলকাতায় আমরা থিয়েটার করছি, থিয়েটার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, ওকে কামড়াকামড়ি করছি, তারপর বদলে 5টা শো জোগাড় করা যায় করছি, দিল্লি থেকে ভিক্ষাবৃত্তি করছি, তার বাইরে এই ছবিটা আমাকে শিখিয়ে দেয় যে ভারতবর্ষ কোন দিকে। ধন্যবাদ।